হ্যালো সবাই, বে রিভিউ চ্যানেলে আপনাদের আবার স্বাগত। আজকের গল্পে ডুব দেওয়ার আগে আমাদের কমিউনিটিকে বড় হতে সাহায্য করার জন্য অনুগ্রহ করে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন। এখন আরাম করে বসুন এবং এই আদিম, অনাহারী যুগের অবিশ্বাস্য যাত্রাটি উপভোগ করুন, যেখানে প্রতিটি পেটি একটি শূন্যতা। অন্যান্য উপজাতিরা কাঁচা মাংস আর আগাছা খেয়ে বেঁচে থাকে, কিন্তু আমি আমার লোকদের গরম স্টু আর গ্রিল স্টেকের দিকে নিয়ে যাই, সাদা ভাত পরিবেশন করি এবং ভবিষ্যতের অস্ত্রশস্ত্র ব্যবহার করি। এই সবকিছু সম্ভব হয়েছে কারণ আমি এই প্রাগৈতিহাসিক উষালগ্নে অভিজাত আধুনিক কৌশল ফিরিয়ে এনেছি। আমার পূর্বজন্মে আমি একজন শীর্ষস্থানীয় কমান্ডো ছিলাম যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুকে ধাওয়া করতে গিয়ে একটি খাড়া পাহাড় থেকে ঝাঁপ দিয়েছিলাম। যখন আমি অবশেষে চোখ খুললাম, দেখলাম পশুর চামড়া পরা মহিলারা আমার দিকে তাকিয়ে আছে। আমি সেই ধাক্কাটা সামলে ওঠার আগেই আমার পায়ে এক তীব্র যন্ত্রণা আমার সম্পূর্ণ মনোযোগ দাবি করল। বছরের পর বছর ধরে পাওয়া অভিজাত টিকে থাকার প্রশিক্ষণ আমাকে ঠিকই বলে দিচ্ছিল আমি কি দেখছি। একটি বিষধর সাপের কামড়। আমি কাছে থাকা একটি পাথরের ব্লেড তুলে নিলাম, ক্ষতটি কেটে ফেললাম এবং মাংসের মধ্যে একটি জ্বলন্ত অঙ্গার চেপে ধরলাম। গলা ফাটিয়ে একটা চিৎকার করার পর আমি ধপ করে পড়ে গেলাম, প্রার্থনা করছিলাম যেন তীব্র গরম বিষাক্ত প্রোটিনগুলোকে নিষ্ক্রিয় করে দেয়। মৃত্যুর কিনারে দাঁড়িয়ে একটা রাত কাটানোর পর আমি একজন টিকে থাকা মানুষের মতো উঠে দাঁড়ালাম এবং এক মহিলার দেওয়া শুকনো মাংসের টুকরো গোগ্রাসে খেয়ে নিলাম। খাওয়া শেষ করে আমি সুস্থ হয়ে ওঠার জন্য আরও খাবার চেয়ে পাগলের মতো ইশারা করতে লাগলাম। সে রাজি হল না। সীমিত সম্পদ নিয়ে 50 জনের একটি উপজাতিতে খাবারের প্রতিটি টুকরোই ছিল একটি যুদ্ধক্ষেত্র। দিগন্তে শীতকাল ঘনিয়ে আসছিল। মজুত করাই ছিল একমাত্র অগ্রাধিকার এবং খাবার প্রথমে সবচেয়ে শক্তিশালী শিকারীদের কাছে যেত। আমাকে নিজের ব্যবস্থা নিজেকেই করতে হতো। বাতাস ঠান্ডা হয়ে আসায় আমি বুঝতে পারলাম যে আমাকে অবিলম্বে শীতের জন্য খাবারের যোগান নিশ্চিত করতে হবে। আমার বিকল্পগুলো খতিয়ে দেখার পর আমি বুঝতে পারলাম যে মাছই সবচেয়ে সহজলভ্য শিকার। 1000 মিটারেরও কম দূরত্বে একটি ঝর্ণা ছিল, কিন্তু উপজাতিটি মাছকে পাত্তা দিত না এবং তাদের কাছে মাছ ধরার কোনো সরঞ্জামও ছিল না। আমি একটি লতা দিয়ে ঝুড়ি বোনার সিদ্ধান্ত নিলাম এবং শীঘ্রই প্রচুর উপকরণ নিয়ে গুহায় ফিরে এলাম। কৌতূহলী শিশুরা অস্পষ্ট বকবকানি নিয়ে আমাকে ঘিরে ধরল, আর মহিলারা গুহার প্রবেশপথের কাছে ঘাস শুকাচ্ছিল। হঠাৎ ভয়ঙ্কর এক হাড় কাঁপানো চিৎকার বিকেলের শান্ত পরিবেশটা ভেঙে চুরমার করে দিল। আমাদের দাড়িওয়ালা সর্দার আর দুজন লোক বিশাল আকারের ডিম আঁকড়ে ধরে আমাদের দিকে ছুটে আসছিল। তাদের পিছু নিয়েছিল এক সাক্ষাৎ দুঃস্বপ্ন। 3 মিটার লম্বা এক প্রাগৈতিহাসিক পাখি এগিয়ে আসছিল। আমি তাদের ডিমগুলো ফেলে দিতে চিৎকার করে বললাম। তারা কিছুই বুঝতে পারল না। সর্দার ডিম ছাড়তে রাজি ছিল না, আর দৈত্যটাও তার শিকার থামাতে রাজি ছিল না। জন্তুটা কয়েক সেকেন্ডের মধ্যেই তাকে ধরে ফেলল এবং একটিমাত্র মারাত্মক ঠোকর দিয়ে সঙ্গে সঙ্গে মেরে ফেলল। বাকি দুজন তাদের পুরস্কার ফেলে দিয়ে গাছে চড়ে বসল, অল্পের জন্য একই ভয়াবহ পরিণতি থেকে রক্ষা পেল। বাচ্চারা এমন ভয়াবহতা আগে কখনো না দেখায় আতঙ্কে চিৎকার করে উঠল। প্রথম শিকারদের হারিয়ে বিশাল পাখিটা তার সমস্ত ক্রোধ গুহা আর বাচ্চাদের দিকে ফেরাল। আমি বাচ্চাদের ভেতরে ঢুকিয়ে দিলাম, আর মহিলারা গুহার প্রবেশপথ বন্ধ করার জন্য একটা বিশাল পাথর ছুঁড়ে মারল। ভেতরে ঢুকতে না পেরে দৈত্যটা আবার সর্দারের লাশের দিকে ফিরল এবং তার বীভৎস ভোজ শুরু করল। আমি জানতাম পাখিটাকে মরতেই হবে। ওটা মানুষের মাংসের স্বাদ পেয়েছিল এবং আমরা কোথায় থাকি তা ও ঠিকঠাক জানত। আমাদের নিরাপত্তা চলে গিয়েছিল, কিন্তু আসল অস্ত্র ছাড়া সরাসরি সংঘর্ষ ছিল এক আত্মঘাতী অভিযান। তারপর আমি পাখিটার লম্বা সরু পা দুটো লক্ষ্য করলাম এবং সঙ্গে সঙ্গে একটা কৌশলগত পরিকল্পনা আমার মাথায় খেলে গেল। আমি মুঠো আকারের দুটো পাথর খুঁজে পেলাম এবং কোমর থেকে সাপের চামড়ার দড়িটা খুলে সেগুলাকে একসাথে বেঁধে ফেললাম। এই অমার্জিত বোলাস হাতে নিয়ে আমি গুহার ভেতরের একটা সরু ফাঁক দিয়ে বেরিয়ে পড়লাম। উপজাতিরা নিঃশব্দ আতঙ্কে দেখছিল। আমাকে ফিরে ডাকতে বা জন্তুটার দৃষ্টি আকর্ষণ করতে তারা এতটাই ভয় পাচ্ছিল। আমি ঝোপঝাড়ের মধ্যে দিয়ে হামাগুড়ি দিয়ে এগোলাম এবং পাখিটা যখন তার খাবারে মগ্ন ছিল তখন 600 মিটার দূরে থেমে গেলাম। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম, চামড়ার দড়িটার মাঝখানে শক্ত করে ধরলাম এবং সেটা ঘোরাতে শুরু করলাম। পাথরটা আরও দ্রুত ঘুরতে লাগলো, কেন্দ্রাতিক বলের কারণে দড়িটা গুনগুন করতে লাগলো, আর আমি আঘাত হানার জন্য প্রস্তুত হলাম। পাখিটা শব্দ শুনে আমার দিকে তেড়ে এলো, আর মহিলারা ভয় আর্তনাদ করে উঠল, কিন্তু আমি গ্রানাইটের মতো অটল রইলাম। জন্তুটা যখন 30 মিটার দূরে পৌঁছালো, আমি আমার সমস্ত শক্তি দিয়ে ওটা ছুঁড়ে মারলাম। গোলাসগুলো বাতাসে ঘুরতে ঘুরতে আঘাত হানল এবং পাখিটার সরু পা দুটোকে শক্ত করে পেঁচিয়ে ধরল। আমার থেকে 10 মিটার দূরে দৈত্যটা ভারসাম্য হারিয়ে আছড়ে পড়ল, ডানাগুলো মাটিতে অকেজোভাবে আছড়ে পড়তে লাগল। মহিলারা আর শিশুরা এই চরম অসম্ভব দৃশ্য দেখে বিস্ময় হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। আমি একটা ভারী পাথর দিয়ে জন্তুটার খুলি চূর্ণবিচূর্ণ করে দেওয়ার সময় ছেলেগুলোকে ধমক দিয়ে বললাম জন্তুটার গলা চেপে ধরতে। যতক্ষণ না ওর ছটফটানি থামল, ততক্ষণ রক্তিম ফোয়ারা বের হতে লাগল। ছেলেগুলোর চোখ দুটো নতুন পাওয়া আতঙ্ক আর ভক্তির মিশ্রণে জ্বলজ্বল করছিল। সাপের চামড়ার ফিতাটা কোমরে বেঁধে আমি ওদের দুজনকে আমাদের এই বিশাল শিকারটা টেনে বাড়ি নিয়ে যেতে সাহায্য করার জন্য ইশারা করলাম। আমরা তিনজন যখন ভারী মৃতদেহটা গুহার ছায়ার দিকে টেনে নিয়ে যাচ্ছিলাম, তখন ওদের সন্দেহের জায়গায় সম্পূর্ণ আত্মসমর্পণ চলে এল। গুহাবাসীরা উন্মত্তের মতো ছুটে এসে পাথরটা সরিয়ে ঝাঁকেও বেরিয়ে এসে সদ্য শিকার করা প্রাণীটাকে নিজেদের বলে দাবি করল। এমনকি স্কাউটরাও তাদের পাতার আড়াল থেকে নেমে এল,
পালকওয়ালা মৃত্যুর সাথে আমার একাকী প্রাণঘাতী নৃত্য দেখে এমন এক মহাদানবকে একা পরাস্ত করা ছিল এক নতুন অভিজ্ঞতা। আজ আমি আমাদের গোত্রের পুরো রক্তাক্ত ইতিহাস নতুন করে লিখেছিলাম। ভেতরে ঢুকে আমি কেবল তার উজ্জ্বল পালকগুলোই নিলাম, কাঁচা মাংসটুকু ক্ষুধার্ত অপেক্ষারত হাতের জন্য ফেলে রাখলাম। বিপদটা মরে যাওয়ায় আমি আমার বেতের ফাঁদগুলো পাতা শেষ করে ভয়ঙ্কর পাখিদের আনাগোনায় জলের দিকে রওনা দিলাম। একাকী এক নারী আমার পিছু পিছু আসছিল। মাটির ওপর দিয়ে এক নিঃশব্দ কৌতূহলী ভূতের মতো তার ছায়া আমার ছায়াকে আঁকড়ে ধরেছিল। সে আমার হাতে অদম্য শক্তি দেখেছিল এবং এমন এক প্রভাবশালী শক্তিকে তার দৃষ্টির আড়াল হতে দিতে রাজি ছিল না। আমার 2 তরুণ শিষ্য শিকারে যোগ দিল এবং শীঘ্রই আমরা 4 জন খরস্রোতা নদীর তীরে পৌঁছে গেলাম। আমি স্রোত পর্যবেক্ষণ করছিলাম, রূপালী আর রক্তের ঝলকানিতে গভীরের নির্মম চক্রকে চলতে দেখছিলাম। মাংসাশী ছায়ারা নিচে ওত পেতেছিল, এই অস্পর্শিত বর্বর স্বর্গে তারা বেড়ে উঠছিল, যাকে আমি এখন আমার ঘর বলে ডাকি। স্ফটিকের মতো স্বচ্ছ গভীরতায় এক ঝাঁক পাখি দেখা গেল এবং আমি আমার টোপ দেওয়া ঘাসের ফাঁদটি সেই ঠান্ডা স্রোতে নামিয়ে দিলাম। পচা গন্ধে একটা উন্মাদনা সৃষ্টি হল, যা 20 মিটারের মধ্যে থাকা প্রত্যেকটি মাছকে আমার চতুর ফাঁদের দিকে টেনে আনল। যখন তারা শেষ প্রান্তের রেলিংগুলো নিয়ে মারামারি করছিল, আমি ভারী আছড়ে পড়া বেতের কাঠামোটাকে কাদামাটির ওপরে ছুঁড়ে দিলাম। ভেতরে 4টি বিশাল মাছ হাঁপাতে লাগল আর বাকিগুলো নিচে ঘুরপাক খেতে লাগল, যেন এক বিভৎস জলময় বাগানের পোষা প্রাণী। মহিলাটি আর ছেলেগুলো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তাদের আদিম চোখের সামনে ঘটে চলা এই জাদু তারা বুঝে উঠতে পারছিল না। লাঠি আর ঘাস দিয়ে গভীর থেকে জীবন তুলে আনার ব্যাপারটা তাদের সরল অনুন্নত মনের কাছে অর্থহীন ছিল। আমি শিকারটার নাড়িভুড়ি বের করে ফেললাম এবং এর উপযোগিতা প্রমাণ করার জন্য কাঁচা ঠান্ডার উপর এক টুকরো গিলে নিলাম। আমার দেখা দেখি তারাও শিকারটির স্বাদ নিল। মহিলাটির মুখের ভাব তীব্র ভয় থেকে নিখাদ বিস্ময়ে বদলে গেল। সে বুঝতে পারল এটা খাবারের এক বিশাল উৎস এবং উন্মত্ত আদিম ও ছন্দময় আনন্দে চিৎকার করতে শুরু করল। সে রহস্যটা জানতে চাইল, কিন্তু আমি তাকে সবচেয়ে ছোট ছেলেটার সাথে পরিষ্কার করার কাজে লাগিয়ে দিলাম। ছেলেরা যখন শিকার করা প্রাণীগুলোকে শুলে বিদ্ধ করছিল, আমি নদীর পাড়ে ফিরে গেলাম নদীটাকে পুরোপুরি খালি করে ফেলার জন্য। সন্ধ্যা নাগাদ বালির উপর 200রও বেশি রূপালী দেহ স্তূপ করে রাখা ছিল। এ যেন এক অলৌকিক ফসল। 10 পাউন্ড ওজনের দৈত্যগুলো বড্ড ভারী ছিল, তাই আমি গোত্রকে একত্রিত করার জন্য একজন বার্তাবাহককে ফেরত পাঠালাম। ক্লান্ত শিকারীরা যখন খালি হাতে বাড়ি ফিরছিল, ঠিক তখনই শিকারের এক মিছিল গুহার দিকে এগিয়ে আসছিল। উপযুক্ত সরঞ্জাম না থাকায় লোকগুলো কেবল কয়েকটি শীর্ণকায় পাখি আর ছোট খরগোশ ধরতে পেরেছিল। বয়স্ক শিকারীদের নম্র ক্লান্ত চোখের সামনে শিশুরা আমাদের বিশাল হলঘরটি দেখিয়ে উচ্চস্বরে বড়াই করছিল। তাদের নিহত নেতার জন্য শোক উবে গেল, তার জায়গায় এল ভরা পেটের আদিম তীব্র লোভ। সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে দুঃখজনক ঘটনা বিস্তৃত হল এবং পুরো গোষ্ঠী অন্ধকার প্রবেশদ্বারের বাইরে জড়ো হল। তারা শুকনো ছাইয়ের কাঠের বেদির উপর প্রাক্তন সর্দারের দেহাবশেষ রেখে কাঠস্তূপ করে রাখল। ছাগলের শিং দিয়ে মুকুট পরা এক সামান আগুন ধরিয়ে দিল, আর সেই অগ্নিশিখা অতীতের স্মৃতিগুলোকে গ্রাস করে নিল। সেই আলোয় পোড়া মাংসের গন্ধে বাচ্চাদের জিভে জল আসছিল। প্রকৃত ক্ষতির কোনো যন্ত্রণা অনুভব না করে প্রাপ্তবয়স্করা এক অদ্ভুত উদাসীনতায় জ্বলন্ত অঙ্গারগুলোর দিকে তাকিয়েছিল, তাদের পেট অবশেষে আরেকটি অনিশ্চিত ভবিষ্যতের প্রতিশ্রুতি দিচ্ছিল। আমি 52 জনকে গুনেছিলাম, 8 জন শিকারী, 15 জন নারী এবং ক্ষুধার্ত বিস্ফারিত চোখের একদল শিশু। অগ্নিবাহক ছিল তাদের ঋষি, যাকে সবচেয়ে জ্ঞানী বলে মনে করা হতো, কারণ সে সবচেয়ে বেশি দিন বেঁচে ছিল, কিন্তু তার মর্যাদা দ্রুত ম্লান হয়ে যাচ্ছিল। আমি ছিলাম তাদের সেই অন্ধকার হিংস্র জগতে জেগে ওঠা নতুন সন্তান। ক্ষমতার ক্রমতালিকায় তার জায়গা নিয়েছিল 6 আঙুলের এক বর্বর, যার নিষ্প্রভ চোখ রক্তে বিকৃত এক মনের পরিচয় দিচ্ছিল। পালকের ঝুঁটি পড়া এক অসভ্য তার লাঠি আঁকড়ে ধরেছিল, যার শরীর থেকে এক অস্থির ও অত্যন্ত হিংস্র শক্তি বিকিরণ হচ্ছিল। তার পাশে পাথরে মোড়া এক লোক দাঁড়িয়েছিল, সারাজীবন ধরে ভারী পাথর ছুঁড়তে ছুঁড়তে তার হাতগুলো কড়া পড়ে গেছে। কান কাটা এক ক্ষতচিহ্নযুক্ত কিশোর আমার দিকে তাকিয়েছিল, তার মুখে বেঁচে থাকার 4টি এবড়োখেবড়ো চিহ্ন। অবশেষে ছিল 17 বছর বয়সী উত্তরাধিকারী, যার বাবা ছিলেন এই অঞ্চলের পূর্ববর্তী রাজা। সে 2টি তলোয়ারের মতো দাঁত উঁচিয়ে ধরেছিল, যার প্রতিটির দৈর্ঘ্য ছিল 1 ফুটেরও বেশি। বিগ ক্যাট ছিল আমাদের সবচেয়ে শক্তিশালী যোদ্ধা। একটি ভারী উড়ুর হাড় হাতে নিয়ে তার পিছনে লাঠি হাতে একজন লোক থাকত। সে প্রতিদিন ফসল সংগ্রহের কাজ করত, পথ পরিষ্কার করত, এলাকা পর্যবেক্ষণ করত এবং পাগলের মতো পাথর ধার দিত। গুজব ছিল যে তার জীবনের লক্ষ্য ছিল একটি নিখুঁত পাথরের কুঠার তৈরি করা। 1 ইয়ার এবং বিগ ক্যাট ছিল এই উপজাতির সবচেয়ে শক্তিশালী যোদ্ধা। সর্দারের অন্ত্যেষ্টিক্রিয়ার আওয়াজ মিলিয়ে যেতে যেতে রাত নেমে এসেছিল। বয়োজ্যেষ্ঠের নেতৃত্বে আমরা খাবার ভাগ করে নেওয়ার জন্য খোলা জায়গায় জড়ো হলাম। মাছ তাদের কাছে নতুন ছিল,
তাই আমি একটি গ্রিল করা মাছের কাটা ছাড়ানোর পদ্ধতি দেখিয়ে দিলাম। সবাই আমাকে অনুকরণ করে গোগ্রাসে খেতে লাগল। পেট ভরা থাকায় একটা উৎসবের সূচনা হলো। তারা বিশুদ্ধ আনন্দে নাচতে ও খেতে লাগল। অবশেষে জায়গাটাকে বাড়ির মতো মনে হচ্ছিল। আমি ঠিক তখনই শপথ নিলাম এই উপজাতিকে একটি উন্নত জীবনের দিকে নিয়ে যাওয়ার। বয়োজ্যেষ্ঠরা গুহার দেওয়ালে আমাদের সারাদিনের কার্যকলাপের ছবি এঁকেছিলেন, আমি মাছ ধরছিলাম আর মহিলাদের ঘাসের ঝুড়ি বুনতে শেখাচ্ছিলাম। এর ফলে ভারী পশুর চামড়ায় ফল বয়ে বেড়ানোর দিন শেষ হলো, যা আমাদের ফল সংগ্রহের গতি ব্যাপকভাবে বাড়িয়ে দিয়েছিল। মহিলারা ঝুড়িগুলো খুব পছন্দ করেছিল, আগ্রহভরে একে অপরকে দিচ্ছিল এবং কৃতজ্ঞতা জানাতে পরের দিন আরও লতা সংগ্রহের পরিকল্পনা করছিল। দিনের সভা থেকে তারা আমাকে দুটি চমৎকার হরিণের চামড়া উপহার দিয়েছিল। আমিই গোত্রের প্রথম শিশু যে চামড়ার পোশাক পরেছিল, কিন্তু আমি কেবল একটিই রেখেছিলাম। অন্য চামড়াটি আমি মায়েদের দিয়েছিলাম যাতে তারা তাদের ছোট বাচ্চাদের জন্য পোশাক সেলাই করতে পারে। এই বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা নেই এবং কোনো ওষুধ ছাড়া সামান্য জ্বরও মারাত্মক হতে পারে। ওই চামড়াটি আক্ষরিক অর্থেই একটি জীবন বাঁচাতে পারত। আমি জানতাম এই দয়ার জন্য পড়ে আমি তাদের আনুগত্য অর্জন করব। পরের দিন সকালে কিছু সামরিক মহড়ার পর আমি সূর্য ওঠার আগেই উঠে পড়েছিলাম। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল, কিন্তু আমি সবার জন্য রাখা পাথরের পাত্রটি থেকে জল পান করতে পারছিলাম না। আমার শীঘ্রই কিছু মাটির পাত্র পোড়ানোর দরকার ছিল। কিছুক্ষণের মধ্যেই গোত্রের লোকেরা গুহা থেকে বেরিয়ে আসতে শুরু করল। শিকার করার পরিবর্তে বয়োজ্যেষ্ঠরা পুরুষদের জড়ো করলেন। নতুন সর্দার বেছে নেওয়ার সময় হয়ে গিয়েছিল। আমি জানতাম সত্যিকারের নেতৃত্ব দেওয়ার জন্য আমার ওই খেতাবটা দরকার, তাই আমি রিংয়ে নেমে পড়লাম। বাছাই প্রক্রিয়াটা ছিল আদিম। লড়াইয়ের মাধ্যমে বিচার। যে শেষ পর্যন্ত টিকে থাকবে সেই জিতবে। ওয়ান ইয়ার আর বিগ ক্যাট প্রতিযোগিতাকে ছিন্ন ভিন্ন করে দিল। তাদের লড়াইয়ের ধরনটা দেখা কঠিন ছিল। নিখাত শক্তি, কোনো দক্ষতা নেই। তারপর ওয়ান ইয়ার মুখোমুখি হল বিগ ক্যাটের 6 ফুট 3 ইঞ্চির এক পেশিবহুল স্তম্ভ। দৈত্যটার পাশে ওয়ান ইয়ারকে বামন মনে হচ্ছিল, কিন্তু সে একটুও টলল না। সে গর্জন করে তেড়ে এল, কিন্তু বিগ ক্যাট তাকে তুলে নিয়ে কয়েক গজ দূরে ছুঁড়ে ফেলল। সে একটা বিকট শব্দ করে মাটিতে পড়ল এবং অনেকক্ষণ নড়ল না। বিগ ক্যাট বুকে চাপড় মারতে লাগল, আর গোত্রের সবাই তাদের নতুন নেতাকে উল্লাস করে স্বাগত জানালো। ঠিক তখনই আমি এগিয়ে গেলাম। এরপর আমি বললাম, একটা বাচ্চাকে তাকে চ্যালেঞ্জ করতে দেখে বিগ ক্যাট বিদ্রুপাত্মক গর্জন করল। আমি পলক ফেললাম না। আমি লড়াইয়ের ভঙ্গিতে দাঁড়ালাম, আর সে নিখাদ উদ্ধত্ত নিয়ে আমার দিকে তাকিয়ে রইল। দুর্বল প্রতিপক্ষের জন্য চিৎকার করতে করতে জনতা উন্মত্ত হয়ে উঠল। আমি ঝাঁপিয়ে পড়লাম, আমার বাম পাতার হাঁটুর উপর রাখলাম এবং নিজেকে উপরের দিকে ছুঁড়ে দিলাম। আমি আমার হাঁটু দিয়ে তার চিবুকে আঘাত করলাম। তার বিশাল দেহটা ধসে পোড়ায় মাটিতে পড়ার আগেই সে অজ্ঞান হয়ে গেল। পুরো গোত্রটা একেবারে নিস্তব্ধ হয়ে গেল। আমাদের সবচেয়ে শক্তিশালী যোদ্ধাকে এক ছেলে চোখের পলকে ধরাশায়ী করে দিয়েছে। এটা অসম্ভব ছিল। এলারদের চোখ হঠাৎ এক প্রবল উপলব্ধিতে উজ্জ্বল হয়ে উঠল। এই ছেলেটিই ছিল গোত্রের শ্রেষ্ঠত্বের চাবিকাঠি। সে কিছু বলার আগেই ভিড়টা তাকে ঘিরে ধরল। তারা তাদের নতুন সর্দারের জন্য স্লোগান দিতে দিতে আমাকে কাঁধে তুলে নিল। আমি তাদের এত বেশি অলৌকিক ঘটনা দেখিয়েছিলাম যে তা উপেক্ষা করা সম্ভব ছিল না। বেশিরভাগই রোমাঞ্চিত ছিল, কিন্তু বিগ ক্যাট রাগে ফুঁসতে ফুঁসতে এবং অপমানিত হয়ে জেগে উঠল। অন্যরা হা করে তাকিয়ে থাকতে সে আবার আমার দিকে তেড়ে এল। আমি শুধু গড়িয়ে সরে গেলাম। সে যখন আমার পাশ দিয়ে ঝাঁপিয়ে যাচ্ছিল, আমি তার আঙুলগুলো ধরে একটা তীক্ষ্ণ মোচড়ে সামনের দিকে ঝটকা দিলাম। আমি তার পিছনে গিয়ে তার উড়ুর পেছনের মাংসপেশিতে লাথি মেরে তার মুখ মাটিতে চেপে ধরলাম। 2 মিনিটেরও কম সময় বিগ ক্যাটের মতো এক দৈত্যও কাঁদতে কাঁদতে করুণা ভিক্ষা করতে লাগল। আমি হাত ছেড়ে দিলাম, কান্নার ঘোরে হাত মুছে গুহার ভেতরে ফিরে গেলাম। খোলা জায়গাটা জুড়ে শিশুদের উল্লাসধ্বনি প্রতিধ্বনিত হচ্ছিল। এই প্রথমবার যুবকেরা বয়োজ্যেষ্ঠদের ছাড়িয়ে গিয়েছিল, আর মহিলারা একসাথে জড়ো হয়ে লতার গোপন উৎস নিয়ে ফিসফিস করে কথা বলছিল। আজ রাতে সর্দার তাদের এই বিদ্যা শেখাবেন। এদিকে বয়োজ্যেষ্ঠের শূন্য দৃষ্টি গুহার মুখের দিকে স্থির হয়েছিল। তার চিন্তাভাবনা ছিল এক অন্ধকার, দুর্ভেদ্য রহস্য। আমি ঠিক সেই মুহূর্তে বেরিয়ে এলাম, যেন এক পুনর্জন্মপ্রাপ্ত মানুষ। আমি একটা অমসৃণ হরিণের চামড়া পরেছিলাম। আমার উপস্থিতি এমন এক নীরবতা ডেকে আনছিল যা আমি তখনও অর্জন করিনি। আমার কালো চুল সাপের চামড়ার এক ফালি দিয়ে শক্ত করে বাঁধা ছিল, যা আমাকে এক তীক্ষ্ণ, সুশৃঙ্খল রূপ দিয়েছিল, যা এই বুনো জায়গায় অদ্ভুত লাগছিল। আমি এই রূপের প্রতি আচ্ছন্ন ছিলাম। উপজাতির হতবাক দৃষ্টির সামনে আমি এগিয়ে গেলাম এবং দিনের গুরুদায়িত্বগুলো ভাগ করে দিতে শুরু করলাম। প্রথমে আমি খাদ্য সংগ্রহের দলগুলো পুনর্গঠন করলাম। আমাদের 15 জন প্রাপ্তবয়স্ক মহিলা ছিল, যদিও তাদের মধ্যে 6 জন উপজাতির ভবিষ্যতের ভারে ভারাক্রান্ত ছিল। তাতে 9 জন সক্ষম লোক এবং সেই খোড়া লোকটি রইল। আমি সিদ্ধান্ত নিলাম যে এই অভিযানের জন্য 8 জন খাদ্য সংগ্রাহকই যথেষ্ট। নতুন বোনা থলেগুলো থাকায় প্রহরীর প্রয়োজন ফুরিয়ে গেল। ছায়াদের প্রতিহত করার জন্য প্রত্যেকের হাতে একটি করে ধারালো লাঠিই যথেষ্ট ছিল। গর্ভবতী মহিলারা ছোট বাচ্চাদের দেখাশোনার জন্য পেছনে থেকে গেল, আর বড় ছেলেদের দায়িত্ব দেওয়া হলো পরিষ্কার করা জায়গা থেকে আগাছা পরিষ্কার করার। একজন মহিলা দুটি ছেলেকে নিয়ে আঁশ খোঁজার জন্য নদীতে গেল। এখন খোড়া লোকটি ছাড়া প্রত্যেকেরই একটি উদ্দেশ্য ছিল, যে অপেক্ষায় দাঁড়িয়েছিল। পরাজয় তাকে গ্রাস করল। সে সারাজীবন ধরে একটিমাত্র পাথরের চাকতি ঘষেছে, কিন্তু আমি তাকে অন্য একটি আগুন জ্বালানোর দায়িত্ব দিয়েছিলাম। তবে কাদামাটি দিয়ে জিনিস গড়া এক নিষ্ঠুর কাজ। এর জন্য এমন প্রস্তুতি এবং ধৈর্যের প্রয়োজন যা বেশিরভাগ পুরুষেরই থাকে না। আপাতত
তাকে ছোটখাটো কাজ নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। গতকালকের মাছগুলো ইতিমধ্যেই পচতে শুরু করেছিল। লবণ ছাড়া কেবল ধোয়াই আমাদের শীতের মজুদ বাঁচাতে পারত। আমি তাকে একবার ধোয়া দেওয়ার প্রক্রিয়াটি বুঝিয়ে দিলাম, তারপর পুরো কাজটা তার কাঁপতে থাকা হাতে ছেড়ে দিলাম। আমি গুহার প্রবেশপথের কাছে এক টুকরো মাটি পরিষ্কার করলাম। সেখানে আমি আমার নতুন চুল্লির 3 স্তরবিশিষ্ট কেন্দ্রটি খনন করতে শুরু করলাম। ভিত্তির মধ্যে দিয়ে বাতাস চলাচল করছিল। কেন্দ্রে জ্বালানি জ্বলছিল আর উপরে ছিল মাটি। 4 ঘন্টার কঠোর পরিশ্রমের পর এটি তৈরি হয়ে দাঁড়ালো। নতুন চুল্লির কাজে তাড়াহুড়ো করা যায় না। আমি জেলে ছেলেদের দিয়ে প্রতিটি প্রকোষ্ঠে ছোট ছোট আগুন জ্বালিয়ে রেখেছিলাম, যাতে সন্ধ্যা পর্যন্ত দেয়ালগুলো ভালোভাবে প্রস্তুত হয়। আগুন ঝালানো হয়ে গেলে আমি নদীর তীরে গেলাম নিখুঁত মাটি আর বসার বেঞ্চ হিসেবে ব্যবহারের জন্য একটি চ্যাপ্টা পাথরের খোঁজে। আমি সেই মাটি পিটিয়ে আর মেখে নরম করলাম। শীঘ্রই প্রথম সরু মুখের কলসটি আকার নিল। তার পেট ছিল চওড়া আর প্রত্যাশাপূর্ণ। দ্রুত পরপর আরও 4টি তৈরি হল। আমি সেগুলাকে গুহার মুখের কাছে শারীরিকভাবে রাখলাম যাতে সূর্যের তাপে তাদের কাঠিন্য শুকিয়ে যায়। তারপর এলো জোড়া হাতলওয়ালা পাত্রগুলো আর 1 ডজন অমসৃণ বাটি। ওগুলো দেখতে সুন্দর ছিল না, কিন্তু ওগুলো ছিল সরঞ্জাম। তবুও ব্যর্থতার ভয়টা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। আগুন থেকে আসলে জন বাঁচবে? বিকেলের ছায়া যখন দীর্ঘ হতে লাগল, আমি আমার ভঙ্গুর সৃষ্টিগুলোকে চুল্লির পেটের ভেতর ঢুকিয়ে দিলাম। ছেলেগুলো আর খোড়ারা মূর্তির মতো দাঁড়িয়ে ছিল, তাদের চোখে চুল্লির নাচতে থাকা কমলা আলোর প্রতিফলন। তারা ভাবছিল তাদের নতুন নেতা দেবতা না বোকা। আমি তারাদের উপেক্ষা করে শুধু আগুনের ক্ষুধা মেটানোর দিকেই মনোযোগ দিলাম। সূর্যাস্তের সময় খাদ্য সংগ্রহকারীরা বাড়ি ফিরল। তাদের ঝুড়িগুলো বুনো ফলে আর আরও 100টা ঝুড়ি বোনার মতো যথেষ্ট তাজা লতায় ভারাক্রান্ত ছিল। পুরুষরাও ব্যর্থ হয়নি। তারা টার্কির মতো দেখতে 2টো বিশাল পাখি আর 1 ঝাঁক তাজা ডিম টেনে আনল। কয়েকটি মারমেট আর 100রও বেশি মাছসহ উপজাতির হলঘরটা উপচে পড়ছিল। আমরা অবশেষে ক্ষুধার বিরুদ্ধে যুদ্ধে জিতছিলাম। আমাদের ইতিহাসে প্রথমবারের মতো আমাদের কাছে এত খাবার ছিল যে এক বসায় তা খেয়ে শেষ করা সম্ভব ছিল না। আমি গর্ভবতী মায়েদের দিকে তাকালাম আর বুঝলাম যে তাদের খাওয়ানো হবে। গোধূলিবেলায় আমি কাঠ দেওয়া বন্ধ করে দিলাম, চুল্লিটাকে ঠান্ডা হতে দিলাম। গোত্রের লোকেরা পরিশ্রান্ত ছিল, সারাদিনের কঠিন পরিশ্রমে তাদের শরীর ব্যথায় টনটন করছিল। তবুও তারা আগুনের চারপাশে বসেছিল, তাদের চোখে মুখে হাসি ফুটে উঠেছিল, আর আমি যে ভাজা পাখিগুলো প্রস্তুত করেছিলাম সেগুলো ছিঁড়ে খাচ্ছিল। তারা রাজার মতো ভোজ করছিল, কিন্তু আমার পেটের ভেতরটা মোচড় দিয়েছিল। নেতৃত্বের ভার আমার বুকের ওপর ভারী হয়ে চেপে বসেছিল। মাংসটা ছিল স্বাদহীন, তাতে শুধু সেই তেতো লবণ মেশানো ছিল যা এই জঙ্গলে সোনার চেয়েও মূল্যবান ছিল। আমি ভাবছিলাম, আমার মৃৎশিল্প কি এর চেয়ে ভালো স্বাদ এনে দিতে পারবে? রাতের আধারে ছুটে যাওয়ার সময় মহিলাদের হাত দুটো দ্রুতগতিতে চলছিল। ঝুড়িগুলো সবকিছু বদলে দিয়েছিল। কর্মদক্ষতা ছিল এক নেশার মতো। আমি বাকি পশুর চামড়াগুলো পরিবারগুলোর মধ্যে ভাগ করে দিলাম। আজ রাতে সবচেয়ে ছোট বাচ্চারাও অন্ধকারে কাঁপতে কাঁপতে না থেকে পশমের উষ্ণতার নিচে ঘুমাবে। ভোরের আলো ফোটার সাথে সাথে আমি চুল্লির দিকে ছুটে গেলাম। খোড়া লোকটি আর বয়োজ্যেষ্ঠ ব্যক্তিটি ইতিমধ্যেই সেখানে ছিল, শকুনের মতো অপেক্ষা করছিল আসল পরিণতি দেখার জন্য। সে বয়োজ্যেষ্ঠ ব্যক্তির কানে ফিসফিস করে বলল, ভয় তার মুখটা শক্ত হয়ে গিয়েছিল। আমার নিজের হৃৎপিণ্ডটাও ধরফর করছিল। আমার একটা সত্যিকারের খাবারের আশা এই বাটিগুলোর উপরেই নির্ভর করছিল। যেন কোনো মানুষ সমাধি খুলছে, এমন অনুভূতি নিয়ে আমি মাটির শিলটা ভাঙলাম আর চুল্লির অন্ধকারের মধ্যে উকি দিলাম। বাটিগুলো ছিল উজ্জ্বল মাটির মতো লাল, এক স্বাভাবিক আভায় ঝলমল করছিল যা দেখতে প্রায় কোনো ওস্তাদের হাতের ছোঁয়ায় তৈরি গ্লেজের মতো লাগছিল। খোড়া লোকটা একটা বাটি তুলে নিয়ে উধাও হয়ে গেল। মুহূর্ত পরেই ফিরে এল ক্যারি, বাটির গা বেয়ে জল টলমল করছে, তার মুখ আনন্দে উজ্জ্বল। জল ধরে রাখতে পারা এই অলৌকিক জিনিসটার কথা বলে সে আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে উঠল। আমি শুধু হাসলাম আর ছাইয়ের মধ্য থেকে সেই অমূল্য সম্পদগুলো বের করে আনতে থাকলাম। 4টি হাড়ি আর 4টি কলসি সেই উত্তাপ থেকে বেঁচে গিয়েছিল। সেগুলো ছিল নিখুঁত, মসৃণ, শক্ত, আর আমাদের জীবন চিরতরে বদলে দেওয়ার জন্য প্রস্তুত। 8টি চামচ থেকে 2টো পাওয়া গেল, বাকিগুলো গলে দলা পাকিয়ে গেল। 20টি বাটির মধ্যে 12টি চুল্লির ক্রোধ থেকে বেঁচে গেল। লাল মাটির অমূল্য সম্পদগুলো বেরিয়ে এল, যা আমাদের মরিয়া স্বজনদের মধ্যে ক্ষমতার জন্য এক বন্য আদিম ক্ষুধা জাগিয়ে তুলল। ফ্যাং আর টাইটান নদীর দিকে ছুটে গেল আর ভরা কলসি নিয়ে ফিরে এল। আমাদের বয়োজ্যেষ্ঠরা নিশ্চল হয়ে দাঁড়িয়ে ফিসফিস করে বললেন, কিভাবে? আমি ব্যাখ্যা করার জন্য মুখ খুললাম, কিন্তু তরুণরা আগেই বকবক করতে শুরু করল। তবে আমার মন তখন এক অন্ধকার ব্যবসার দিকে স্থির ছিল, আত্মা কেনাবেচা। আমি বয়োজ্যেষ্ঠকে প্রশ্ন করলাম। তিনি আমার দিকে এমনভাবে তাকালেন যেন আমি পাগল। মাটির পাত্রগুলোর দিকে, তারপর আমাদের লোকদের দিকে ইশারা করে তিনি সত্যিটা থুতুর মতো ছুঁড়ে দিলেন। এই পাত্রগুলো মাংসের চেয়েও মূল্যবান ছিল। আমি শিউরে উঠলাম। একটা বাটি দিয়ে একটা ছেলে বা 2টো মেয়ে কেনা যেত। একটা জগ দিয়ে জীবনের এক ছোটখাটো সম্পদ। জল সংরক্ষণ ছিল একটা কল্পকাহিনী। মায়ের পুরনো পাথরের পাত্রগুলো ছিল এক মরণাপন্ন যুগের ব্যর্থতা মাত্র। উপজাতিরা বেঁচে থাকার জন্য নিজেদেরই বিনিময় করত,
অতিরিক্ত মুখকে তারা অনাহারের অভিশাপ হিসেবে দেখত। কিন্তু আমি সংখ্যায় শক্তি দেখতাম। বেশি হাত মানে ভবিষ্যৎ, কম হাত মানে বিলুপ্তি। নতুন রক্তই ছিল আমাদের একমাত্র আশা। আমি সঙ্গে সঙ্গে আমাদের এই ভয়ঙ্কর বাণিজ্যের শর্তগুলো খসড়া করলাম। 7 জন শিকারী আর বয়োজ্যেষ্ঠ আমাদের মাটির সম্পদ লবণ আর মানুষের জীবনের বিনিময়ে নিয়ে গেল। এক জগের জন্য 2 জন নারী, এক পাত্রের জন্য 2 জন ছেলে। বাটিগুলো লবণের জন্য। লবণ না পেলে তারা মেয়েদের নেবে। তারা জঙ্গলের মধ্যে অদৃশ্য হয়ে গেল। আমি অবশিষ্ট জীবিতদের পুনরায় সংগঠিত করলাম। তারা এবড়ো খেবড়ো চূড়া পেরিয়ে এবং ছায়ার উপত্যকার মধ্য দিয়ে হেঁটে শিবিরে পৌঁছাল। তাদের গোত্রটি আমাদের হান গোষ্ঠীর চেয়েও বড় ছিল, মরিয়া মানুষের এক বিশাল জনসমুদ্র। সেখানে 80 জন লোক বাস করত। তাদের টাকমাথা নেতা বেরিয়ে এল। আমাদের বহন করা যে কোনো কিছুর জন্য তার চোখে ছিল তীব্র ক্ষুধা। অন্তঃসারশূন্য অভিবাদনের পর বয়োজ্যেষ্ঠ ব্যক্তিটি একটি বাটি এগিয়ে দিলেন। টাকমাথা সর্দারের চোখ লোভে ঝলমল করে উঠল। তাদের ভারী পাথরের তুলনায় এটি ছিল মসৃণ, হালকা এবং নিখুঁত। তিনি সঙ্গে সঙ্গে লবণের পাথর এগিয়ে দিলেন, কিন্তু বয়োজ্যেষ্ঠ ব্যক্তিটি পিছিয়ে গেলেন। সর্দারের মরিয়া ভাব বুঝতে পেরে, আমাদের আরও লাগবে। 2 জন নারী। তারপর তিনি দেবতার মতো বিশাল জলের পাত্রটি উন্মোচন করলেন। সর্দার স্তব্ধ হয়ে গেল। পাত্রটি বেঁচে থাকার প্রতীক ছিল, কিন্তু এর চড়া মূল্যে তার অহংকার টলে গেল। এক পাত্রের জন্য 2 জন নারী বেশ সস্তাই ছিল। তবুও ফসল তোলার জন্য প্রতিটি হাতের প্রয়োজন ছিল। সে মুচকি হেসে মাথা নাড়ল। যখন শীত পড়বে, তখন খাওয়ানোর জন্য কম মুখ থাকবে, সে ঠান্ডা মাথায় যুক্তি দিল। কয়েক মিনিট পর শরতের বাতাসে কাঁপতে কাঁপতে 2 কঙ্কালসার বোনকে টেনে আনা হল। বড় বোনটি একটি মুমূর্ষু 4 বছরের শিশুকে আঁকড়ে ধরেছিল। শিশুটির চোখ দুটো শক্ত করে বন্ধ, শ্বাসপ্রশ্বাস ক্ষীণ। এই মেয়েদেরকে কলসিটা দাও, সর্দার গর্জন করে উঠল। এই অসুস্থ বাচ্চাটাকে উপহার হিসেবে নিয়ে যাও। সে তাদেরকে আবর্জনার মতো তাড়িয়ে দিল, যেন সে সেই অমর মাটি অধিকার করতে উদ্গ্রীব। বড়জন চুপ করে রইল। সে শেষ পাত্রগুলো বের করল। আর তোমাদের ছেলেদের জন্য সে চ্যালেঞ্জ ছুড়ে দিল। পুরস্কার পেয়ে পরিতৃপ্ত হয়ে টাকমাথা সর্দার তাচ্ছিল্যের হাসি হেসে চুক্তি থেকে মুখ ফিরিয়ে নিল। ঠিক তখনই বড়জন তার শেষ মরিয়া চালটি দিল। সে খোলা আগুনে মাংস সেদ্ধ করতে লাগল। সেই তীব্র নোনতা গন্ধে প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীটি স্তব্ধ হয়ে গেল। তাদের নেতা নিজেকে সামলাতে পারল না। সে বড়জনের কর্কশ হাত থেকে গরম বাটিটা ছিনিয়ে নিল। সেই সুস্বাদু ঝোলের এক চুমুক খেয়েই সে যেন হারিয়ে গেল। এ ছিল বিশুদ্ধ পরম সুখ। চর্বি আর লবণ, জীবনের স্বাদ। বাচ্চাদের নিয়ে যাও, সে হাঁপাতে হাঁপাতে বলল। সবাইকে। চুক্তি পাকা। এখন লোভী হও। উদ্ধৃতি চিহ্ন। পাত্রগুলো রাখার জন্য তিনি এক বিশাল লবণের বস্তা ছুড়ে দিলেন। সেগুলো আমাদের ঝুড়িগুলো কানায় কানায় ভরে দিল। বয়োজ্যেষ্ঠ মাথা নাড়লেন এবং আমরা গোধূলির অন্ধকারে পিছু হটলাম। আমরা 7 জন হয়ে বেরিয়েছিলাম। ফিরেছিলাম 16 জন হয়ে। শুধু মাংস নয়, আত্মার ফসল। রাত নামতেই আমরা হান উপত্যকায় পৌঁছালাম। নবাগতরা যা দেখল তাতে ভয়ে কাঁপতে কাঁপতে থেমে গেল। আমাদের গুহার সামনে আগুনের আলোয় 4টি বিশাল কলসি আর বাটির পাহাড় জ্বলজ্বল করছিল। আমাদের পঙ্গু কুমোর তার দলের দিকে তাকিয়ে হাসছিল। কাছেই শত শত মাছ রূপোর পতাকার মতো ঝুলছিল। প্রাচুর্যের মাঝে আমাদের নারীরা গান গাইছিল। বিনিময় হওয়া আত্মারা তাকিয়ে রইল, বুঝতে পারল যে তারা দাস নয়। তাদের পুরনো পৃথিবীতে মাটির চেয়েও কম দামের একটি পাত্রের জন্য তাদের বিক্রি করা হয়েছিল। কিন্তু এখানে সম্পদ মাপা হয় জীবন দিয়ে। মোড়টা ছিল অন্যরকম। সর্দার তার ভবিষ্যৎ বিক্রি করে দিয়েছিল মাটির জন্য। বয়োজ্যেষ্ঠ এক ভয়াবহ খবর নিয়ে আমার কাছে এলেন। আমার সামনে 8 জন কঙ্কালসার নগ্ন প্রাপ্তবয়স্ক দাঁড়িয়েছিল, একটি অনাবৃত শিশুকে আঁকড়ে ধরে। আমি শাড়ির পাশ দিয়ে হাঁটতে লাগলাম। তাদের বেরিয়ে থাকা পাঁজরের দিকে আমার চোখ সরু হয়ে আসছিল। এটা স্পষ্ট ছিল যে তারা চরম দুর্দশার মধ্যে দিয়ে গেছে। সর্বনাশ! আমাদের কাছে প্রচুর মাংস ছিল। এক শীতেই ওদের পেট ভরে যেত। কিন্তু মায়ের বাচ্চাটাকে আমার চোখে পড়ল, নিস্তেজ, রক্তিম আর চুল্লির মতো জ্বলছে। একটিও কথা না বলে আমি মহিলাটিকে আমার গুহার আশ্রয় টেনে নিয়ে গেলাম। চুল্লির পাশে আমি ওদেরকে মোটা পশমের কাপড়ে মুড়ে দিলাম। আমার মাথায় তখন নানা চিন্তা ঘুরপাক খাচ্ছিল। এই অভিশপ্ত প্রান্তরে আমাদের কাছে কোনো ওষুধ ছিল না। এত বেশি জ্বর আমি কি করে কমাবো? তারপর হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি এল। প্রাচীন চেঁচে তোলার কৌশলটাই হয়তো ওকে বাঁচিয়ে দিতে পারে। আমি দ্রুত একটা পাত্রে হালকা মাছের ঝোল ফোটাতে লাগলাম আর একই সাথে একটা উপযুক্ত হাড় খুঁজতে লাগলাম। আমি একটা বিশাল পাখির ঠোঁট থেকে ধারালো একটা টুকরো ভেঙে নিলাম। মা আমার দিকে তাকিয়েছিল, তার চোখ দুটো ভয়ে বিস্ফারিত। আমি তার ছেলেকে প্রথম স্পর্শ করার পর থেকেই সে কাঁপছিল, সম্ভবত ভয় পাচ্ছিল যে আমি দুর্বলকে ডাকব। অবশেষে তার চোখের জল গড়িয়ে পড়ল। আমি হাড়ের ভাঙা টুকরোটা নিয়ে এগিয়ে গেলাম। ওকে আমার কাছে দাও, আমি আদেশ করলাম। আমি ওর জীবন বাঁচাতে পারি। সে কথাগুলো বুঝতে পারছিল না, কিন্তু সে টের পেয়েছিল যে আমি তার পুরনো সর্দারের মতো নই। কাঁপতে কাঁপতে সে তার ছেলেকে আমার হাতে তুলে দিল। আমি তার চামড়ার ওপর হাড়টা চেপে ধরলাম, তাতে গাঢ় লাল ছ্যাঁকা পড়ে গেল। অচেতন ছেলেটা একটা ক্ষীণ, ভাঙা ভাঙা চিৎকার করে উঠল। তার পিঠে চিহ্ন দিয়ে আমি তাকে ফিরিয়ে দিলাম। তারপর আমি 1 চামচ করে ঝোলটা তার মুখে ঢোকাতে লাগলাম। সে খিদেও ছিল। ঠোঁটে লাগতেই সে গিলে ফেলল। অবশেষে আমার বুকের ভারটা হালকা হলো। সে যদি খেতে পারে, তবে সে বাঁচতেও পারবে। ঘামটা কেটে গেলেই সে নিরাপদ।
মায়ের আতঙ্কটা অবশেষে কমতে শুরু করল। সে বুঝতে পারল আমি কোনো দানব নই। সে যখন স্বস্তি পেল, তখন দিনের ক্ষুধায় তার পেট থেকে বজ্রের মতো গর্জন উঠল। সে মাছের স্যুপটার দিকে তাকিয়ে রইল, তার মুখে জল এসে গেল। আমি সঙ্গে সঙ্গে তার জন্য একটা নতুন বাটি ভরে দিলাম। আমি তাকে মাছের একটা মোটা টুকরো দিলাম আর ছেলেটাকে ফিরিয়ে নিয়ে আমার পশমের ভেতরে নিরাপদে জড়িয়ে ধরলাম। আমার নাড়ি তখনও দপদপ করছিল। এখানে সামান্য জ্বর মানেই মৃত্যু পরোয়ানা। আমাদের খাবার ছিল, কিন্তু শীতের পোশাক ছিল না। চামড়া, আমাদের বড় শিকারের দরকার ছিল, কিন্তু আমাদের বর্তমান অস্ত্রগুলো ছিল মূলত টুথপিকের মতো। পরের শিকারে আমাকে আরও ভালো উপকরণ খুঁজে বের করতে হবে, অথবা অন্তত কিছু ফাঁদ তৈরি করতে হবে। আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম, প্রথম বরফ পড়ার আগেই এই গোত্রের প্রত্যেকটি প্রাণীকে পোশাক পরানো হবে। আমাদের খাওয়া শেষ হতে না হতেই ছেলেটা ঘামে ভিজে জেগে উঠেছিল। আমি ওর চুল বেঁধে দিলাম এবং ওর নাম রাখলাম সিকনেস বেইন। মাটা আনন্দে ঝলমল করছিল। তার নতুন নেতা শুধু তার ছেলেকে বাঁচায়নি, সে তাদের আত্মীয় হিসেবে গ্রহণ করেছে। দয়ার সেই কাজটি সবকিছু বদলে দিল। সেই ব্যবস্থা হয়ে গেলে আমি আমার নিজের আদিম অস্ত্রাগার তৈরি করতে শুরু করলাম। আমি একটা ধারালো পায়ের হাড় একটা শক্ত ডালের সাথে বেঁধে একটা বর্ষা তৈরি করলাম। তারপর আমি আরও পাখির ঠোঁট ভাঙলাম। আমি একটা ভাঙা টুকরোকে ঘষে একটা ছোট ব্লেড বানালাম এবং বাকি উপকরণগুলো পঙ্গুটার হাতে তুলে দিলাম নিজেকে সজ্জিত করার জন্য। এটা একটা শুরু ছিল, কিন্তু সবকিছু একেবারে গোড়া থেকে তৈরি করতে হবে। ভোরের আলো ফোটার সাথে সাথে আমি আদেশের জন্য সবাইকে জড়ো করলাম। আমি পঙ্গুটাকে চুল্লি গরম রাখতে বললাম। প্রত্যেকের নিজের নিজের বাটি লাগবে, কোনো ব্যতিক্রম চলবে না। মহিলারা আমরা দুই দলে বিভক্ত হয়ে গেলাম, এক দল ফলমূল সংগ্রহের জন্য, অন্য দল বাচ্চাদের দেখাশোনা ও ক্যাম্প রক্ষার জন্য। আমি বিগ মাউথ, মাংকি এবং নতুন দুই ভাই মাউ ওয়ান ও মাউটুকে সাথে নিয়ে শিকারের নেতৃত্ব দিলাম। সূর্য যখন দিগন্তে ফুটতে শুরু করল, আমরা 11 জন ঘন জঙ্গলের দিকে এগিয়ে গেলাম। ভেতরে ঢোকার পর অভিজ্ঞরা আলাদা হয়ে গেল। আমি 4 জন ছোটকে ঝুড়ি আর দড়ি বহনের জন্য নিজের সাথে রাখলাম। বাদাম গাছগুলো 30 মিটারেরও বেশি উঁচু ছিল। তাদের কাণ্ডগুলো ছিল বিশাল, তাই সেগুলোতে চড়া অসম্ভব ছিল। মাটি বীজে ঢাকা ছিল, যা বড় বড় পাখিদের আকর্ষণ করছিল। আমি তাদের উপর কড়া নজর রাখছিলাম, কিন্তু গুলি করা থেকে বিরত থাকলাম। একজন সেরা শিকারী প্রথমে তার এলাকা চিহ্নিত করে নেয়। একটি বুনো শুয়োরের খোঁড়া মাটি খুঁজে পেতে বেশি সময় লাগেনি। পায়ের ছাপগুলো ছিল বিশৃঙ্খল। গভীরতা দেখে মনে হচ্ছিল এই জন্তুগুলোর ওজন 1000 পাউন্ডের বেশি হবে। আমি পাহাড়ের চূড়াগুলোর মধ্যে দিয়ে তাদের অনুসরণ করতে করতে জঙ্গলটি একটি লুকানো, রোদ ঝলমলে উপত্যকায় গিয়ে শেষ হল। উপত্যকার মেঝে ভেদ করে একটি ঝিকিমিকি ঝর্ণা বয়ে গেছে, যার পশ্চিমে বিশাল আকারের ঘৃতকুমারীর ঝোপ। 1 ডজন শূকর জল খাচ্ছিল। দলপতিটা ছিল এক দানব, ওজন অনায়াসেই 1500 পাউন্ড। সে তার সঙ্গিনী আর একদল শূকরছানাকে নিয়ে ঘেরা ছিল। সরাসরি আক্রমণ করাটা ছিল আত্মহত্যার শামিল। আমার একটা ফাঁদ দরকার ছিল। আমি নিচু হয়ে হামাগুড়ি দিয়ে পেছনে গেলাম। আমার তরুণ শিষ্যরা ইতিমধ্যেই পাতার মতো কাঁপছিল। তারা এত বড় শিকার আগে কখনো দেখেনি, তাই আমি দায়িত্ব নিলাম এবং ঘাসের দড়ি পেঁচিয়ে মজবুত ফাঁদ তৈরি করতে লাগলাম। আমি দড়িগুলো বিশাল গাছের গুঁড়িতে বেঁধে দিলাম। ফাঁসের মধ্যে এক পা রাখলেই জন্তুটার ওজন বাকি কাজটা করে দেবে। আমি বাচ্চাদের গাছের ডালে পাঠিয়ে দিলাম। এখন শুধু পালটাকে আমাদের দিকে তাড়িয়ে আনতে হবে। আড়াল নেওয়ার জন্য নদীর কাদায় শরীর ঢেকে আমি স্রোতের ওপারের ঝোপের দিকে হামাগুড়ি দিয়ে এগোলাম। দুটো মোটা ডালকে অস্থায়ী টোপ হিসেবে ধরে আমি আদিম গর্জন করে ছায়া থেকে ঝাঁপিয়ে পড়লাম। এমন ছায়াচ্ছন্ন শূকর আগে কখনো না দেখে আতঙ্কিত পালটা জঙ্গলের দিকে দৌড় দিল, আর আমি ঠিক তাদের পেছনেই ছিলাম। আমার চিৎকার প্রতিধ্বনিত হচ্ছিল, আর সামনের ঝোপটা আটকা পড়া শূকরদের তীক্ষ্ণ চিৎকারে ফেটে পড়ছিল। বিশাল শূকরছানা দুটো, আলফা আর একটা পূর্ণবয়স্ক সো ধরাশায়ী হয়েছিল। ঘাসের দড়িগুলো বেশিক্ষণ টিকবে না। আমি আমার ধারালো হাড়ের বর্ষাটা শক্ত করে ধরে মারাত্মক নির্ভুলতায় এগিয়ে গেলাম। নিখুঁত ফাঁকটা লক্ষ্য করে আমি বর্ষার ফলাটা ওর হিংস্র মুখের মধ্যে ঢুকিয়ে দিলাম। ফলাটা মেরুদণ্ড ভেদ করে গেল আর টকটকে লাল রক্তের বন্যা বয়ে গেল। শীঘ্রই 1500 পাউন্ডের জন্তুটা অবশেষে ধপ করে পড়ে গেল। নিস্তব্ধ হওয়ার আগে ওর বিশাল শরীরটা শেষবারের মতো একটা ছন্দময় কাঁপুনি দিল। আমি অবশেষে দম পেলাম, কিন্তু একটা নতুন সমস্যা দেখা দিল। 5টা বাচ্চা মিলে এত বড় একটা মৃতদেহ কিভাবে ক্যাম্পে টেনে নিয়ে যাবে? সোয়ের ধস্তাধস্তি দেখে আমার মাথায় একটা বুদ্ধি এল। ওকে নিয়ন্ত্রণে রাখার জন্য আমি ঘাসের দড়ি দিয়ে কাছের একটা গাছের সাথে বেঁধে দিলাম। কামড়ানো আটকাতে ওর মুখে একটা মুখবন্ধনী পরিয়ে দিলাম, তারপর 2 পায়ের জন্য একটা জোয়াল তৈরি করলাম। সবশেষে আমি মৃত আলফাটার ওজনটা জীবিত সোয়ের শরীরের সাথে জুড়ে দিলাম। ওর দড়ি ধরে সামনে থেকে আমি আমাদের বন্দি ইঞ্জিনটাকে পথ দেখালাম। বিগ মাউথ আর মাংকি আমাদের দুপাশে ছিল, প্রত্যেকে সোয়ের সামনের একটা করে পা চালাচ্ছিল। বড় মাও আর ছোট মা লাঠি হাতে সতর্ক অবস্থায় আমাদের পেছনে আসছিল, আর আমরা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে পথ করে এগোচ্ছিলাম। অবশেষে আমরা দূরে উপজাতীয় গুহাগুলো দেখতে পেলাম। কাছেই ঝোপঝাড় পরিষ্কার করা এক স্কাউটই প্রথম আমাদের এই অদ্ভুত কাফেলাটিকে দেখতে পায়। তার আকুল চিৎকারে পুরো উপজাতি ছুটে এল। তবুও তারা দূরত্ব বজায় রাখল। এত বড় শিকার দেখে যেন স্তব্ধ হয়ে গিয়েছিল। আমি খোড়া ছেলেটাকে একটা লবণের পাত্র আর পরিষ্কার জল আনতে ইশারা করলাম। সে ফিরে এলে
আমি একটা গর্ত খুঁড়ে পাত্রটা তার ভেতরে রাখলাম। পাত্রটার কিনারা মাটির ঠিক উপরে রেখে দলটা আমাকে ছটফট করতে থাকা প্রাণীটাকে পাত্রের মুখের ওপর চেপে ধরতে সাহায্য করল। আমি ছুরিটা সোজা ওর গলায় ঢুকিয়ে দিলাম, যাতে তাজা রক্তের প্রতিটি ফোঁটা সরাসরি অপেক্ষারত পাত্রে ছিটকে পড়ে। পাত্রটা উপচে পড়লে আমি এক বাটি নোনা জল মিশিয়ে দিলাম। কিছুক্ষণের মধ্যেই আমাদের কাছে প্রচুর পরিমাণে সুস্বাদু রক্ত টোফু তৈরি হয়ে যাবে। আজ রাতে আমরা স্যুপ খাবো আর সরঞ্জাম তৈরির জন্য চামড়াগুলো ট্যান করব। এই দুটো শিকার থেকে সবকিছুই পাওয়া গেল, এমনকি 4 আঙুল পুরু সাদা চামড়ার খণ্ডও। চর্বি, আমরা শীঘ্রই আগুনে চর্বি গলিয়ে নেব। মাছ ধরার টোপ হিসেবে রাখা ফুসফুসগুলো ছাড়া এই পশুগুলোর প্রতিটি অংশই খাওয়ার যোগ্য ছিল। এমনকি ভারী হাড়গুলো অস্ত্র তৈরির জন্য গুঁড়ো করতে কাজে লাগানো হচ্ছিল। ওই 1000 পাউন্ডের দানবগুলোকে প্রক্রিয়াজাত করতে পুরো বিকেল লেগে গেল,